আজকাল কত কমপ্লেন বাচ্চাদের নিয়ে, তারা অমনোযোগী, তারা ট্যান্ট্রাম করে, তারা কথা শোনে না। তুমি এরকম করছিলে কেন? ইউ আর দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। কোথায় কোথায় অসুবিধা? আমরা মার খেয়েছিলাম বলেই মানুষ হয়েছি, মারের ওপরে কিছু নেই। কাইন্ড অ্যান্ড ফার্মের প্রপার ব্যালেন্স। এক্স্যাক্টলি। নো ফিজিক্যাল পানিশমেন্ট। ডায়ালগিং ইজ দ্য টুল। পড়াচ্ছি, শেখাচ্ছি, সব শুনছে, লিখছে না, বা লিখতে পারে, পরীক্ষায় লিখে এলো না। আমি এখন কি করব? তুমি এখন এই বইটা নিয়ে একটুখানি পড়ো। এরপর আমি কি করব? তারপর মা বাবা যে খুব রাগী বা তারা স্ট্রিক্ট প্যারেন্টিং এ বিশ্বাস করে মারছেন তা নয়, বাট ওই মোমেন্টে হয়তো কখনো তারাও ধৈর্যটা হারাচ্ছেন। জেন আলফাতে যারা আছেন তাদের বাবা মাদের জন্য আমি 5টা পয়েন্ট পড়বো। পেরেন্টিং এর অনেক হ্যাজার্ড আছে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা খুব জরুরি, সেটা হলো ডেলিগেশন। আমাদের পরিবারের ছোট্ট সদস্যদের বড় হওয়ার পথটাও ঠিক যেন ছোট নদীর মতো, কখনো শান্ত, কখনো খরস্রোতা, কখনো আসে হঠাৎ বাঁক। আজকাল কত কমপ্লেন বাচ্চাদের নিয়ে, তারা অমনোযোগী, তারা ট্যান্ট্রাম করে, তারা কথা শোনে না। এসবের কতটা সত্যি, কতটাই বা ম্যানেজেবল, কিভাবে ম্যানেজেবল, এই নিয়ে কথা বলতে আজ দ্য ওয়ার্ল্ডের নতুন পডকাস্টে আমি রয়েছি তিয়াস, এবং আমার সঙ্গে রয়েছেন প্যারেন্টিং কনসালটেন্ট অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট পায়েল ঘোষ। তিনি বহুদিন ধরে ছোট বাচ্চাদের নিয়ে এবং তাদের বাবা মায়েদের নিয়ে কাজ করছেন, গাইড করছেন। তো বলে ওয়েলকাম দিদি। নমস্কার। যেটা নিয়ে কথা বলবো সেটা প্রথমেই তো একটা ছোট করে বললাম, তো ছোটবেলাটাও তো অনেকটা বড়, মানে জন্মের পর থেকেই ছোটবেলা শুরু হয় এবং সেটা বহুদিন চলে। তো আজ যেটা নিয়ে কথা বলবো বলে ভেবেছি, আমার মনে হয় যে একটা বাচ্চা যখন একটু বড় হচ্ছে, 5-6 বছর পেরোচ্ছে, 7-8 বছরে এলো, যখন সে কথা শুনতে, বুঝতে শিখছে, ইনস্ট্রাকশন ফলো করতে শিখছে, তার কাছে ভালো আর খারাপের ফারাকটা মোটামুটি ক্লিয়ার। সেই থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত, যখন সে কৈশোরে ঢুকছে, তখন তো একটা হরমোনাল উথাল পাতাল, একটা আলাদাই সমস্যার জোয়ার, সেটাখানে আমি যাচ্ছি না। তার আগে অবধি এই যে বয়সটা, এটা এত চ্যালেঞ্জিং কেন? এই সময়টা নিয়ে এখন এত গভীরভাবে ভাবনা চিন্তা কেন করতে হচ্ছে? আচ্ছা, 6 থেকে 11 বছর বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ধরনের কগনিটিভ ইনপুট ব্রেনে যায়। কি কি ইনপুট যায়? প্রথমত তার পরিবারকে সে আরো ভালো করে অবজার্ভ করতে শেখে, সোসাইটিকে দেখে, তার নিজের একটা অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ড, স্কুল, এগুলো শুরু হয়। তো এই সব মিলিয়ে তার অনেক ধরনের প্রশ্ন, ভাবনা মনে জাগে। যেমন ধরো, পরিবারের মধ্যে দেখছে হয়তো বাবা, মানে সবাই তো এখন অধিকাংশ ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলিতে, প্রত্যেকের মতো নিজের কাজ করে যাচ্ছে, একটা লোনলিনেস আছে, একটা একাকিত্ব আছে, তার থেকে একটা বিরক্তি আছে, সেখান থেকে একটা জেদ তৈরি হচ্ছে। আচ্ছা, সেই জেদগুলোকে অনেক সময় মা বাবা অ্যাড্রেস করতে পারছে না। যখন সে স্কুলে যাচ্ছে, স্কুলে অনেক রকম, আজকাল অধিকাংশ স্কুলই স্ট্রেট জ্যাকেট, সব সময় ছিল, এখনো আছে। নাম্বার যারা বেশি পাচ্ছে তারাই ফাংশনে চান্স পাচ্ছে। ও তো ছোট, ওর কাছে পুরো ধারণাটা সম্যকভাবে পরিষ্কার হচ্ছে না, ওর মধ্যে একটা দুঃখ, মন খারাপ তৈরি হচ্ছে। স্কুলে আজকাল 6 থেকে 11 বছর বয়সের একটা বড় সমস্যা বুলিং। হ্যাঁ, সাংঘাতিক। সেটাতে অনেকভাবেও অ্যাফেক্টেড হচ্ছে, এটা একটা ব্যাপার হতে পারে। এবং তার সাথে পরিপার্শ্ব, নিচে যাদের সাথে খেলতে যাচ্ছে বা খেলতে যাচ্ছে না, বয়স্ক মানে দাদু দিদাদের সান্নিধ্যে আছে, এই জায়গাগুলো, তাদের কিছু এক্সপেকটেশন লেভেল, ওর কিছু এক্সপেকটেশন লেভেল, ইন্টেলেকচুয়াল মিসম্যাচ, এগুলোর অনেক কিছু ওদের মধ্যে আস্তে আস্তে ইনপুট হিসাবে যাচ্ছে, যেগুলো কখনো কখনো আমরা নেগেটিভ বিহেভিয়ার হিসাবে ওদের সামনে পরিস্ফুট হতে দেখি। ওকে ওকে, তো উই নিড টু ডিকোড। আচ্ছা, একদম একদম। মানে কি হয়, আমরা দেখি এই বয়সটাতে খুব স্ট্রং মতামত তৈরি হচ্ছে, মানে সেটা ঠিক না ভুল আমি যাচ্ছি না, সেই মতামতটা যখনই স্ট্রং হচ্ছে তখনই জেদ এসে যাচ্ছে না, এটা একদম অ্যাবসলিউটলি। তো এই জেদটা এত বেড়ে যাচ্ছে কেন? মানে তাকে বোঝানো যাচ্ছে না যে না বাবু, এটা ঠিক নয়, এটা ভুল, এই বোঝার জায়গাটা থাকছে না। খুব মুশকিল তিয়াস। আসল ব্যাপারটা হলো এই যে জেদের ব্যাপারটাকে যদি আমরা একটুখানি উৎসটা একটু বার করার চেষ্টা করি, এক্স্যাক্টলি, সে পরিপার্শ্ব থেকেই পাচ্ছে। একটা সার্টেন বয়স অবধি সে প্রচুর খেলনা ক্যাডবেরি পেয়েছে, তারপর তার কোথাও যেন একটা পেরেন্টসদের মনে হচ্ছে এবার একটু নিয়ন্ত্রণ দরকার।
ঠিক। তার স্ক্রিন টাইমে নিয়ন্ত্রণ দরকার, তার নিয়ন্ত্রণ দরকার জিনিসপত্র পাওয়া বা প্রাপ্তি যোগে, একদম। হুম। তার অন্যান্য পড়াশুনোর জায়গার দিকে পেরেন্টস তখন মনোযোগ দিতে চাইছেন। এই যে একটা পরিবর্তন উইদাউট এক্সপ্লেনিং দ্য চাইল্ড। কিন্তু এটাও কি স্বাভাবিক নয়? মানে তো স্বাভাবিক, যখন ছোট থাকবে সে অনেক বেশি আদর পাবে, বড় হতে হতে তার স্ক্রিন টাইম কমানো, মানে আমরা মা বাবা হিসেবে এত কনফিউজড, এই জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। অফকোর্স এটা স্বাভাবিক যদি আমরা এই জেনারেশন আলফাকে এক্সপ্লেন করি। ওকে। দ্যাট এক্সপ্লেনেশন ইজ নট হ্যাপেনিং প্রপারলি। আচ্ছা আচ্ছা। আজকে থেকে তোমার এই স্ক্রিন টাইম, তুমি এরকম Okay. নাম্বার পেয়েছো, এটা থেকে তুমি হবে না। এই এক্সপ্লেনেশনটা বোধহয় কয়েক বছর আগেও জরুরি ছিল না। এই যে ছিল না। জেনারেশন আলফা কথাটা বললেন, জেনারেশন আলফা তারা এটা ডিজার্ভ করছে। আমার ওই আত্মসামাজিক অবস্থা। হুম। আগে জরুরি ছিল না, প্রশ্ন থাকতো মনে, কিন্তু উত্তর দিত কারা? আমাদেরই, আমরা যখন বড় হয়েছি হ্যাঁ। এই প্রশ্ন থাকতো, হ্যাঁ। দেখ আগের দিন অব্দি দেখতে দিচ্ছিল টিভি, এখন বলেছে না, এখন উঁচু ক্লাস হয়ে গেছে, দেখতে হবে না। হুম। কোনো পাড়াতুতো দিদি, হুম। জ্যাঠতুতো খুঁড়তুতো দিদি, আরে আমাদেরও হয়, এখন চাপ বাড়ছে বাবা। এই যে এক্সপ্লেনেশনটা, Friendly explanation. হ্যাঁ, তারা সূত্র হিসাবে দিয়ে দিত। আমরা বুঝতে পারতাম ও এই জন্য পেরেন্টসরা এসব করছেন। এখন কে উত্তর দেবে? হুজ দেয়ার? কেউ নেই। একদমই তাই বাবা মাকেই সেই এক্সপ্লেনেশনটা দিয়ে ফ্যামিলি ডিসিপ্লিন রুলটা চালু করতে বোঝাতে হবে, হবে। সেটা খুব দরকার। একদম। এই জেদ যখনই বেড়ে যায়, জেদ থেকেই তো ট্যান্ট্রাম যেটাকে আমরা বলি ব্যাপারটা আসে, সেটা অনেক সময় ফিজিক্যালিও, একদম। হ্যাঁ মানে খুব অ্যাগ্রেশন এসে যায় বাচ্চাদের এসে যায়। তো এইটা যখন এসেই যায়, ধরুন মা বাবা সেইভাবে এক্সপ্লেন করতে পারেননি বা বুঝতে পারেননি, তো বাচ্চা জেদি হয়ে ট্যান্ট্রামের পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন মা বাবার ভূমিকাটা কি? মানে তখন কি শাসন না আদর, না কোন পথে বাচ্চা আবার একটুখানি বুঝতে পারবে আর কি? দেখো, ট্যান্ট্রাম একটা বিরাট বড় চ্যাপ্টার, মানে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় কিছু প্রসেস দিয়ে। হ্যাঁ, সেটাই একটু জানবো। যেমন যখনই বাচ্চারা ট্যান্ট্রাম থ্রো করে, চিৎকার চেঁচামেচি করছে, বাবা মার সাথে চিৎকার করে কথা বলছে, এমনকি পুশ করছে, ফিজিক্যালি বাবা মাকে আঘাত করছে, আগে আমাদের দেখতে হবে যে ট্যান্ট্রামটা কেন হচ্ছে, হোয়াটস দ্য রিজন। তার কি ফিজিক্যাল কোনো ইস্যু হচ্ছে? হয়তো রেকারিং কোনো মাথা ব্যথা হচ্ছে, অথবা খিদে পাচ্ছে, স্লিপ ইরেগুলারিটি আছে, কোনটা? দিজ আর অল ফিজিক্যাল প্যারামিটার্স। সো উই নিড টু চেক দ্য ফিজিক্যাল প্যারামিটার্স ফার্স্ট। তারপর আমাদের মেন্টাল প্যারামিটার্সগুলো দেখতে হবে। কি কি মেন্টাল প্যারামিটার্স? কোন প্যাটার্নে ওর ট্যান্ট্রামটা ট্রিগার করছে। আচ্ছা। দেখা যাচ্ছে যখন বাচ্চাকে টানা পড়ানো হচ্ছে, উইদাউট এনি ব্রেক, উইদাউট এনি প্ল্যানিং, সে প্রচণ্ড ট্যান্ট্রাম করছে। অথবা একটা দুপুরবেলায় স্কুল থেকে আসার পর তাকে টানা 3 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, সন্ধেবেলায় যখন সে ঘুম থেকে উঠছে, প্রাইভেট টিউটর চলে এসেছে, চারপাশে নিঝুম অন্ধকার, ঝুম হয়ে বসে তার প্রচণ্ড বিরক্তি লাগছে এবং আমি পড়বো না ট্যান্ট্রাম করছে। ভীষণ কমন সমস্যা। একদমই। তো আমার এই ট্রিগারিং পয়েন্টগুলো জানা খুব দরকার। ওয়ান্স আই ক্যান অ্যাড্রেস দিস ট্রিগারিং পয়েন্ট, সেই সময়টা আমাদের কাছে নোট করতে হবে পেরেন্টসদের কাছে। থার্ড স্টেপ কি? যখন ট্যান্ট্রাম এসে একেবারে একদম ইরেগুলারিটি তখন চলছে তার, সেই সময়টায় প্রথমত পেরেন্টসকে খুব শান্ত থাকতে হবে। দ্যাটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আবারও বলছি, ব্যাপারটার সাথে ইমোশনে গেলে হবে না। আমি মেন্টর না, পেরেন্ট হিসাবে আমি বন্ধু না, আমি তোমার সমবয়সী, কিচ্ছু না, আমি তোমার মেন্টর। আমি যখন মেন্টর, আমাকে তোমার প্রবলেমটাকে ফিক্স করতে হবে। সেক্ষেত্রে তুমি আমায় চিৎকার করে কি বলছো, মানে দুঘা আমাকে আঁচড়ে দিলে বা দুটো মেরে দিলে, আমার এসব দেখার দরকার নেই। আমি কামনেসে থাকবো তখন। ওকে। বাচ্চারা কোল্ড কনভারসেশনকে ভয় পায়। আচ্ছা। বাচ্চারা ভয় পায় নন কোঅপারেশন অফ পেরেন্টসকে। ওকে। অন্তত 15 মিনিট আমাকেই কোল্ড বিহেভিয়ারে থাকতে হবে এবং একই কথা বলে যেতে হবে, তুমি যদি শান্ত না হও, আই কান্ট গো টু দ্য কনভারসেশন। ওকে। আগে শান্ত হয়ে বসো, আমি কনভারসেশনে যাচ্ছি। এবং সেই সময় তার দিকে খুব বেশি করে তাকানো, সেই বিষয়ে কথা বলা একদম চলবে না, যেটাকে আমরা বলি টাইম আউট। মিনিট 15 এইরকম চলার পর বাচ্চারা এমনি সেটেল ডাউন করে যায় এবং তারপর না তারা ওই অ্যাটেনশন ড্র করার জন্য হয় আমাদের কাছে আসবে,
নয় একটু শান্ত হয়ে যাবে, নয় একটু অন্যভাবে একটা অ্যাপোলজিটিক্যাল ভয়েস চলে আসবে। ওকে, আমার দিকে তাকাও না, কথা বলছো না কেন? আচ্ছা আচ্ছা, দেন দ্য টাইম টু স্টার্ট দ্য ডায়ালগিং, ওকে, যে তুমি এরকম করছিলে কেন, ইউ আর দ্য বেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, কোথায় কোথায় অসুবিধা, নাও আমরা এখন ডিকোড করি, চলো প্রবলেম ওকে, সো ইট নিডস আ কাইন্ড অফ হাফ অ্যান আওয়ার টাইম টু এন্ড দ্য প্রসেস প্রপারলি। এটা ইনিশিয়ালি খুব অবাক কাণ্ড লাগছে, কিন্তু এটা যদি 5-6টা আমি সেশন ওদের করি, ওরা কিন্তু নিজেরাই নিজেদের ট্যান্ট্রামটাকে আস্তে আস্তে ডিকোড করতে শিখবে, মানে নিজেদের ইমোশন কন্ট্রোলটা অ্যাবসলিউটলি। তখন রেজ করবে, আমাকে তুমি এটা করেছো তার জন্য কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। আচ্ছা, এই যে ফ্ল্যাগ তুলছে যে Okay. আমার রাগ হচ্ছে এই কারণে। অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা ট্যান্ট্রামে কেন রাগ হচ্ছে বোঝাতে পারে না, চিৎকার করছে, চেঁচামেচি করছে, মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, এই জায়গাটা সে তখন নিজের সমস্যাটা নিজেই এক্সপ্লেইন করবে একদম। এবং পরিশেষে যখন সে হ্যান্ডেল করে ফেললো সবকিছু, তখন কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন নোট তার প্রাপ্য। একদম আই নিশ্চয়ই। এম সো হ্যাপি যে তুমি তোমার এই রকম বিহেভিয়ারটার থেকে তুমি নিজেকে রিকভার করলে, সো Right. হ্যাপি, সো প্রাউড টু সি ইউ, ঠিক, দিস শুড বি দ্য নোট। রাইট, দারুণ। তো এইটা গেল একটা জেদ ট্যান্ট্রাম, এটা একটা দিক বাচ্চাদের এই বয়সের। আরেকটা সমস্যা এই বয়স থেকে হয়, যেহেতু স্কুলিংটা রেগুলার শুরু হয়, পড়াশোনার চাপটা বাড়ে, পরীক্ষা জিনিসটাও আস্তে আস্তে ইন্ট্রোডিউসড হয়, বাচ্চা খুব অমনোযোগী, পড়াচ্ছি শেখাচ্ছি সব শুনছে, লিখছে না, বা লিখতে পারে পরীক্ষায় লিখে এলো না, বোর্ড থেকে ভুল কপি করে আনছে, চোখের কোনো সমস্যা নেই বা কোনো অন্য সমস্যা নেই। এই যে অমনোযোগ, হ্যাঁ মানে খুব কমন সমস্যা আর কি সমস্ত বাচ্চাদেরই। এই অমনোযোগী কেন হয় বাচ্চারা এই বয়সে? 3টে কারণ আছে অমনোযোগী হওয়ার। 3টে কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ফ্যামিলিতে হ্যাপিনেস ইন্ডেক্স বা যেটা পিস আমরা বলি, ফ্যামিলি পিস, সেটা কমে গেলে। বাড়িতে অনেক সময় পেরেন্টাল কনফ্লিক্ট, বাচ্চাকে নিয়ে নয়, নিজেদের এমনি। মধ্যে, অন্যান্য মানুষদের মধ্যে প্রচণ্ড রকম বেশি থাকলে তখন কি হয়, তখন বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত মানে রেস্টলেসনেস কাজ করে, যেটা তার কগনিটিভ অ্যাক্টিভিটিতে হ্যাম্পার করতে পারে। দিস ইজ নাম্বার 1. নাম্বার 2, দ্য স্ক্রিন টাইম এফেক্ট, দ্য স্ক্রিন কন্টেন্ট। খুব জরুরি বিষয়। আমার বাচ্চা 8 ঘন্টা দেখে টিভি বা মোবাইল, কি দেখে? হি ওয়াচেস অনলি রিলস। এবার রিলের মাপকাঠি কতক্ষণে? 30 সেকেন্ড, একদম একটার পর একটা দেখছে। আমার ব্রেনে এক ধরুন নর্মাল সাইনোসয়েডাল কার্ভ যদি চলে, তাহলে সে বারবার ডিস্টার্বড হচ্ছে, তো একদম সেভাবেই ভ্যারিং হয়ে যাচ্ছে, ব্রেন সেভাবেই লার্ন করছে। তো যে কোনো কিছু টানা করতে গেলে ওর ওই ডিস্টার্ব ব্রেনটা ওকে মনোযোগটা দিতে দিচ্ছে না, ডিস্ট্রাক্ট করে দিচ্ছে। অ্যাবসলিউটলি। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ওদের সাথে আই কন্ট্যাক্টে কথা বলা প্র্যাকটিস করি না। আচ্ছা, আমরা বাড়িতেও একে অপরের সাথে আই কন্ট্যাক্টে কথা বলার অভ্যাস করি না এখন, কারণ আমরা ফোন দেখে দেখে কথা বলি। মা আমি হোমওয়ার্কটা করেছি, কালকে জমা দিয়ে দেবো তো, তাহলে হুমটা ওর দিকে তাকিয়ে নয়। হচ্ছে না। যখনই আই কন্ট্যাক্ট কেউ করে না, তখন সে ক্লাসেও মনোযোগী হতে পারে না, আচ্ছা, বোর্ডের দিকেও অনেক সময় ঠিক করে তাকায় না, ওকে, এমনকি যা টিচার বলছেন সেটার দিকেও মনোযোগী হয় না, কারণ এদিক ওদিক তাকায়। দিস 3 ইস্যুস আর অ্যাকচুয়ালি দ্য মেইন রিজনস অফ দিস মানে কি বলবো, রেস্টলেস মাইন্ড আর কনসেন্ট্রেশন তার জন্য ল্যাক করছে। একদমই, মানে চাবিকাঠিগুলো সব আমাদের হাতেই রয়েছে, কোনোটাই বাচ্চাদের সমস্যা নয়, সমস্যা সবই বড়দের। এক্স্যাক্টলি। একটা এর পরের প্রশ্নে আসি, মুড সুইং। এবার এই মুড সুইং জিনিসটাই আমাদের সমাজে এখন একটা বড় অংশে ওসব কিছু হয় না, খায় না মাথায় মাখে, এরকম একটা ব্যাপার আর কি। মুড সুইং আবার কি? কিন্তু স্টাডিজ বলছে যে বাচ্চাদেরও কিন্তু ভীষণ রকম মুড সুইংস হয়। তো আমি পড়ছিলাম কিছু জার্নালস আর কি, তো এবং সেই মুড সুইংটা কিন্তু মানে মুড সুইং এর কারণেও কিন্তু ওদের এই বিহেভিয়ারিয়াল নানা রকম ভালো খারাপ চেঞ্জেসটা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়। তো এইটা বুঝবো কিভাবে, মা বাবারা বুঝবেন কিভাবে যে আমার বাচ্চার মুড সুইং হচ্ছে, আর সেটা কখন অ্যালার্মিং? আমরা একটু রুটে যাই। মুড সুইং কখনো
আনন্দে আছে, কখনো কান্নাকাটি করছে। এই হাসছে তো এই চিৎকার করছে। একদম বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো দেখলে আমরা ট্যাগ করে দিই ছিচকা দূরে। একদম এক্স্যাক্টলি। বাট ইট হ্যাপেন্স ফর সার্টেন হরমোনস লাইক সেরোটোনিন, লাইক এন্ডরফিন। এই হরমোনগুলো যখন ইমব্যালেন্সড হয়ে যায়, প্রপারলি তার নিঃসরণ হয় না, রিলিজ অফ হরমোনসগুলো ঠিকঠাক করে হচ্ছে না, তখনই কি হয় না আমাদের মধ্যে স্ট্রেস হরমোন বেড়ে যায়, এবং সেই সময়টাতে বাচ্চারা কান্নাকাটি, বিরক্তি এগুলো করে। কিন্তু কেন এটা হচ্ছে? একটা বাড়িতে কম সদস্য, সবাই ব্যস্ত, এবং ওর কাছে কোনো রুটিন নেই। হোয়াট নেক্সট? এক্স্যাক্টলি। আমি এখন কি করব? তুমি এখন এই বইটা নিয়ে একটুখানি পড়ো। এরপর আমি কি করব? তারপর এই প্রশ্ন যখনই আসে এবং তার কোনো সলিড উত্তর নেই, বাচ্চারা অবশ্যই ইরিটেটেড হয়ে অ্যাটেনশন তখন ড্র করতে থাকে। এই যে কাঁদলে সবাই হই হই করে ছুটে আসছে, কাঁদছো কেন বাবু, চলো তোমায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও আই এম গেটিং সাম সলিউশন। এবং তার কাছে তো সময়টা অনেক বড়, মানে মানে এই সময় পর ওই সময়টা কি করব তার কাছে একদম অনেক বড়। এবং এই মুড সুইংটা, এই কান্নাকাটি, এগুলো আরো অনেক কারণে, হয়তো সিনিয়র পেরেন্টসদের তত্ত্বাবধানে ছিল, কারোর ডিমাইস হয়ে গেছে, ও তো বোঝাতে পারছে না যে অভাব হচ্ছে আমার, ভয়েড লাগছে আমার। তো আমরা কি করব এই সময়গুলোতে? একটা ব্যালেন্সড লাইফ দিয়ে দেব। আচ্ছা, স্কুল থেকে ফেরার পর তার একটু ন্যাপের পর তাকে কোথাও স্ট্রাকচার্ড কোনো খেলাধুলোতে পাঠিয়ে দেব। প্রচুর সেরোটোনিন বেরোনোর সুযোগ আছে, যাতে শূন্যতার জায়গাগুলোকে ভরাট করা যায়। থাকবেই না আর হবেই না। কিছু বাচ্চা এই প্রসঙ্গে মনে হলো তারা অতি সংবেদনশীল হয়, সকলে তো সমান হয় না অফকোর্স। তো ফলে যে ছিঁচকাদুনের প্রসঙ্গে মনে এলো আর কি, যে তাদের ইমোশনাল আউটবার্স বা ইমোশনাল ওঠাপড়া আর পাঁচটা বাচ্চার থেকে অনেক বেশি হয়, এবং সেটা হয়তো বাইরে থেকে খালি চোখে ওই ও তো ওরকম করছে না, তুমি কেন এরকম করছো, মানে এরকম একটা জায়গা চলে আসে যে তুমি কেন এত অল্পে কাঁদছো, কি হয়েছে। তো এই অতি সংবেদনশীল বাচ্চাদের চিনবো কিভাবে, আর তাদের হ্যান্ডেল করার সময় কি কি পয়েন্ট মাথায় রাখবো? পেরেন্টসরা অতি সংবেদনশীল যে সকল বাচ্চা, তাদের চিনবে হচ্ছে তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। আচ্ছা, একটা বড় গ্যাদারিংয়ে গেছে, প্রথমে খুব আনন্দ করে গেছে, কিন্তু তারপর চুপ হয়ে গেছে, এবং সেই মুডটা থেকে তাকে বার করা যাচ্ছে না। এইসব সময় অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা রেগে যান। একদম, কেন তুমি সোশ্যালাইজ করছো না। এই যে সোশ্যালাইজেশন, এই যে সবাই করছে, যেটা তুমি একটু আগে বলছিলে, তুমি কেন করছো না, এই ব্যাপারটাই না ওরা আরো মনে মনে প্রান্তিক হয়ে যায়, কারণ ওর প্রবলেমটা কেউ শোনার মতো নেই। এই সময় আসলে ওর দরকার ডায়ালগিং। দেখো, সবাই কিন্তু খুব আউটস্পোকেন হবে না এই পৃথিবীতে। একদম, কেউ অবজারভার থাকবে, কেউ লিসেনার থাকবে। শ্রোতা বা পর্যবেক্ষক দু ধরনের মানে নেচারই আমার বাচ্চার থাকতে পারে, এইটা ভেবে কিন্তু অ্যাকসেপ্ট করে কিন্তু প্যারেন্টিং করতে হয়। এবং তার ফলে সেই সময়টাতে ডায়ালগিং, এখন কোন জায়গাটা তোমার খারাপ লাগছে, ঠিক কোন বিষয়টায় তোমার আরেকটু ভালো হলে ভালো হতো, আমি কি তোমাকে নতুন বন্ধুদের সাথে ইন্ট্রোডিউস করে দিলে একটু ভালো লাগবে, নাকি আমি পাশে বসে থাকলে ভালো লাগবে, এই যে ডায়ালগিং এর মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, ওদের কিন্তু ওই ধরতক্তা মার পেরেকে হবে না, ওদের একটু সেন্সিটিভ পিওর কোয়ালিটি টাইম চাই, তবেই ওরা কথা বলবে বা সেই কানেকশনে বা কমিউনিকেশনে আসবে। আর যে গ্যাপটা হয়ে যাচ্ছে সেটা ওরা নিজেরাই ফিল আপ করতে পারবে। ও নিজেকে নিজে তখন অ্যানালাইজ করে বোঝাতে পারবে, ও এই জন্য এটা হয়, আচ্ছা মা তো ওটা বলেছিল, ওই কারণে এটা হয়। নিজেও রিলেট করতে পারবে অনেক কিছু, কিন্তু সময়টুকু দিতে হবে, যেটা সবচেয়ে কঠিন আর কি, মানে দুরূহ এখন একদম একদম কঠিন একটা ব্যাপার আর কি। এই যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, প্যারেন্টরা কি করবেন, কখন কি করবেন, তো একটা খুব মোটা দাগের ফারাক এসে যায় সোশ্যাল মিডিয়াতেও দেখি প্রচুর তর্ক বিতর্ক আলোচনা, যে ফ্রেন্ডলি প্যারেন্টিং, জেন্টল প্যারেন্টিং ভার্সেস স্ট্রিক্ট প্যারেন্টিং। একদল বলবে যে না, বাচ্চার গায়ে হাত তুলবো না, তাদের ভালো করে বুঝিয়ে বলারই কথা। একদল বলবে না, আমরা মার খেয়েছিলাম বলেই মানুষ হয়েছি, মারের ওপরে কিছু নেই, হ্যাঁ মানে স্ট্রিক্ট হতেই হবে কোথাও একটা গিয়ে। তো এটার কি কোনো রুল বুক রয়েছে, কোনো গাইড বুক রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ? একদম একদম। বেসিক্যালি আমি পেরেন্টিং নিয়ে যেহেতু কাজ করি,
আমার কাছে অথরিটেরিয়ান প্যারেন্টিং, অর্থাৎ যেটা মারধরের প্যারেন্টিং, স্ট্রিক্ট প্যারেন্টিং, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কারণ এখন সবাই গ্লোবাল সিটিজেন। স্কুলে স্কুলে সব জায়গায় বাচ্চাদের এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে, ট্রাই টু সে নো প্রপারলি, এটা শেখানো হচ্ছে। সেই জায়গায় আমি যদি ছড়ি হাতে বসে থাকি বাড়িতে, সেই প্যারেন্টিং কাজ করে না। ওকে ওকে, আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি সব সময় অথরিটেটিভ প্যারেন্টিংয়ে বিশ্বাস করি, এবং এই জেনারেশনের জন্য অ্যান্ড আপকামিং জেনারেশনের জন্য অথরিটেটিভ প্যারেন্টিংয়ের বিকল্প আর কিছু হতে পারে না। একটু যদি এক্সপ্লেন করেন। অথরিটেটিভ প্যারেন্টিং বলতে কাইন্ড অ্যান্ড ফার্মের প্রপার ব্যালেন্স, এক্স্যাক্টলি, নো ফিজিক্যাল পানিশমেন্ট, ডায়ালগিং ইজ দ্য টুল, কনসিকুয়েন্স ফেসিং, এই কনসিকুয়েন্স ফেস করানোটা টুল। অ্যাকচুয়ালি যখন ছড়ি হাতে প্যারেন্টিং হয়েছিল, অনেক কিছু পোটেনশিয়াল থাকা সত্ত্বেও অনেক ছেলেমেয়ে না বিকাশ একদম, হয়নি তাদের। হ্যাঁ, আমি এখনো শুনি আমার অনেক বন্ধু বান্ধব কালিগস, তারা বলেন অঙ্ক আমি কোনোদিন পারবো না, আমার সেই স্কুলের দিনটার কথা মনে পড়ে আর বাড়িতে বাবার মার মনে পড়ে, ট্রমাটা থেকে গেছে। অথচ ম্যাথামেটিক্স সবসময় যে কোনো বয়সে শেখা যায়, এবং খুব ফানি ওয়েতে শেখা যায়, মানে খুব ফানি ওয়েতে শেখা যায়। কিন্তু মারবো কেন? অসম শক্তি বলে, ও সফট টার্গেট বলে আমি মারবো? না, কোথাও একটা ধারণা যে মার খেলে বাচ্চা ভালো হবে। কিছুই না, আমার পেশেন্স নেই তার Okay. জন্য ধুম করে মারলেই দেখি অঙ্ক করে নেয়, হ্যাঁ। সার্কাসের বাঘের মতো। Okay. তাতে কি সেটা লার্ন করছে? ওই মারটা কি ওর কাছে খুব ওষুধ? না, ওই সময় ওর একটা অসম্ভব বিতৃষ্ণা তৈরি হচ্ছে এই সম্পর্কটার ওপর, আর সেই মিডিয়ামটার ওপর, যেটার জন্য মারটা খেলো। এখন অনেকে বড়টড় হয়ে গিয়ে অনেক কিছু বলতে পারেন, কিন্তু হয়তো তার মধ্যে আরো অনেক পোটেনশিয়াল ছিল, শুধুমাত্র মার খাওয়ার জন্য ওটা উনি পারেননি করতে। একদমই তাই। তাই জন্য ব্যালেন্সড প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট। কারণ যে বয়সটায় বাড়িতে একটা ফ্যামিলি ডিসিপ্লিন থাকা দরকার, সেখানে ফার্ম হতেই হবে ডিসিপ্লিনে। সেটা 2 থেকে 7 বছর অবধি একটা ফ্যামিলি রুল থাকা দরকার, উইচ ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ অথরিটেটিভ প্যারেন্টিং, একদমই। অ্যান্ড দ্যাট টু বি এক্সপ্লেইনড প্রপারলি। কেন আমি এটা করছি, কেন তোমাকে এই বারণটুকু আমরা করছি, কেন অন্ধকারে বাইরে যেতে বারণ করছি, তার কারণ ভূত টুত না, পোকামাকড় থাকতে পারে, অসুখ কষ্ট পাবে তুমি, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, একদম। এই জায়গাটাও যেরকম ইম্পর্টেন্ট, সেরকম কাইন্ডনেসটা দেখানো ইম্পর্টেন্ট, যে ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ অ্যান্ড আই ডু লাভ ইউ। এই অ্যাসিওরেন্সটা দেওয়া, আমি আছি, এই কাইন্ড অ্যান্ড ফার্ম, এইটার ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট। ঠিক। এই প্যারেন্টিংটা ছাড়া হবে না। এবার স্কুলে অনেক প্যারেন্টস আমাকে বলেন স্কুলে যেতে চাইছে না, স্কুলে যাচ্ছি না, দেরি করছে, রোজ বাস এসে যাবে। ঠিক আছে, একদিন বাস চলে যাক, আর সারাদিন উইদাউট স্ক্রিন চুপ করে বসে থাকো। কনসিকুয়েন্সটা বোঝানো, লজিক্যাল কনসিকুয়েন্স। যত বেশি এই কনসিকুয়েন্স ও ফিল করবে, ওর পক্ষে তত সহজ হবে বিষয়টাকে স্ট্রাকচারে আনা। ঠিক ঠিক, একদম। এগুলো আমাদের মেনটেন করা দরকার, দ্যাট ইজ দ্য পার্ট অফ অথরিটেটিভ প্যারেন্টিং। মানে শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ, এভাবেও তো করা যায়, কিন্তু এই যে আমরা যারা মা বাবা এই জেনারেশনে, মানে জেনারেশন আলফার মা বাবারা যারা, তারাও তো এখন একটা এমন সময়ে রয়েছে, অসম্ভব ব্যস্ত, কারো সময় নেই, তাদেরও সারাদিনের স্ট্রেস, কাজের চাপ, অফিস হোক, কাজ হোক, হোয়াট এভার, সন্তানকে সময় দিতে না পারার গিল্টও কোথাও একটা ব্যাক এন্ডে থেকেই যায়। তো এই সবটা মিলে যখন একটা বাচ্চাকে বড় করতে গিয়ে এত কিছু মাথায় রাখতে হচ্ছে, বা রাখা উচিত, রাখতে পারছি না, ফেল তো মানুষ করেই, এবং বাবা মা হওয়ার পথে তো ফেলিওর বারবারই আসে, তো তাদের মেন্টাল হেলথটা কে দেখবে? মানে সেটার কি কোনো উপায় রয়েছে, কোনো থেরাপি রয়েছে? তাদের মেন্টাল হেলথটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। কারণ তারাই হচ্ছে একটা বাচ্চাকে তৈরির কারিগর। হ্যাঁ, মানে অনেক সময় কি হয়, যে বাচ্চার গায়ে হাত তোলার যে প্রসঙ্গটা বললাম, মা বাবা যে খুব রাগী বা তারা স্ট্রিক্ট প্যারেন্টিংয়ে বিশ্বাস করে মারছেন তা নয়, বাট ওই মোমেন্টে হয়তো কখনো তারাও ধৈর্যটা হারাচ্ছেন, তারাও পেরে উঠছেন না, এই জায়গাটা আমি বলছিলাম আর কি। আমি এই জেন আলফাতে যারা আছেন তাদের বাবা মাদের জন্য আমি 5টা পয়েন্ট বলবো। হ্যাঁ। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি, আমাদের
ফার্স্টলি এটা মাথায় রাখতে হবে যে প্রবলেম আসবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সটা মাথায় থাকলে তখন আমরা অনেক পজিটিভ ওয়েতে কাজ করতে পারবো, কারণ পেরেন্টিংয়ের অনেক হ্যাজার্ড আছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা খুব জরুরি সেটা হলো ডেলিগেশন। আমি 12 ঘন্টা কাজ করতেই পারি, তো আমাকেই যে সব করতে হবে, বাচ্চাকে খেলতে নিয়ে যেতে হবে, পড়তে নিয়ে যাবে, হু হ্যাজ টোল্ড দ্যাট? আমি তো ডেলিগেট করতে পারি। তার শিডিউলটা যদি ডেলিগেটেড ওয়েতে পরপর চলতে থাকে, তাহলে আমার ওই টেনশনটাও থাকবে না যে বাবা আমি অফিসে, ও সারাদিন বাড়িতে আয়ার কাছে থাকে, শি ইজ হ্যাভিং সাম আদার ওয়ার্ল্ড, তার নিজের খেলার জগৎ আছে, পড়াশোনার জগৎ আছে, টিচার আসছে, ইটস ওকে, ডেলিগেশন। থার্ড পয়েন্ট, which is another very important point, is digital detoxification is important. আমরা কাজের মাঝে বাড়িতে যখন ফিরি কাজের শেষে, হয় কাজ বয়ে আনি অথবা এন্টারটেনমেন্টটাকে বয়ে আনি, ওই সময়টার আধ ঘন্টা চাই ডেডিকেটেড ডিজিটাল ডিটক্সিফাইড টাইম। ওকে। আর কিচ্ছু চাই না বাচ্চাদের, শুধু বসে আধো গল্পগুলো শোনা, ধৈর্য ধরে, সে সময় আমরা অন্য কিছু ভাববো না, অন্য কিছু দেখবো না। ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে ওদের হেলথ প্যারামিটার্সগুলো যাতে ঠিক থাকে, তার জন্য স্লিপ সাইকেল, ফুডের টাইমিংগুলো, এগুলোকে ঠিক করার ব্যবস্থা করতে হবে, ফিজিক্যালি যাতে কোনো সমস্যাই না থাকে। একদম। স্পেশালি তাদের স্লিপ ডিসরাপশন যেন না হয়, কারণ বাবা মার সাথে পাল্লা দিয়ে তারাও একটাই ঘুমাচ্ছে, পরের দিন 6টায় উঠছে। আর লাস্ট পয়েন্ট, প্রতিদিন 1 ঘন্টা করে নিজের টাইম, ওকে, কাপল টাইম এবং নিজের টাইম ভাগ বাটোয়ারা করে নিন, ওকে, খুব দরকার। সে সময় কিন্তু ওই ছুটির দিনেও কিন্তু বাবা মারা নিজেরা মুভি দেখতে যেতে পারে, কোনো গিল্ট কাজ করার কথা নয়, কারণ নিজেদেরও অনেক কথা থাকে, সব সময় বাচ্চা চলে আসবে তা হবে না, নিজেদেরও কথা থাকতে পারে যেগুলো একান্ত কথা। এই সময়টা বার করতে কোনো অপরাধ বোধ থাকার কথা না, কারণ এই সময়টা যদি না থাকে কোনোদিন ভালো প্যারেন্টিং হবে না। ঠিক ঠিক, ওই গ্রাজগুলো থেকে যাবে, সেটাই বাচ্চাকে সফট টার্গেট করে প্রকাশ, তার জন্য সবটা ছেড়েছি। একদম। এই কটা জিনিস, সিম্পল একটা স্ট্রাকচার লাইফস্টাইল, দ্যাটস ইট। আমার যেটা মনে হলো যে একটা সন্তানকে বড় করা বা কোনো শিশুকে বড় করা শুধুই শাসন বা শুধুই আদর এই দিয়ে হয় না, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়, এবং এটা একটা লম্বা যাত্রাপথ, যেই যাত্রাপথটা একসঙ্গে পেরোনোর কথা, হাত ধরে থাকার কথা। সেটা কিভাবে আজকের এপিসোড থেকে আমরা জানতে পারলাম। এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।